আসসালামু আলাইকুম। আমার হাতে যে হ্যান্ডসেটটি দেখতে পাচ্ছেন, এই হ্যান্ডসেটটির প্রবলেম হচ্ছে যে এটিতে কোনো চার্জ শো করে না। সেট রান আছে, সমস্ত ফাংশন ইউজ করা যায়, কিন্তু প্রবলেম হচ্ছে যে ব্যাটারি ইরর লেখা আসে এবং হচ্ছে কোনো ধরনের চার্জিং অ্যাম্পিয়ারও দেখায় না এবং হচ্ছে চার্জ নেয়ও না। তো বিষয়টা অত কঠিন না, বিষয়টা সহজই আছে। যেমন এই চার্জার ইনসার্ট করার পরে লেখা আসছে হচ্ছে ব্যাটারি কানেকশন ইরর, প্লিজ কন্ট্যাক্ট দ্য কাস্টমার সাপোর্ট সেন্টার। এইভাবে আসতেছে। আমরা যদি একটু খেয়াল করি যে ব্যাটারির যে হচ্ছে লোগোটা রয়েছে, এখানে কোনো ধরনের চার্জিং লোগো কিন্তু শো করতেছে না, কোনো ধরনের চার্জিং লোগো শো করতেছে না। তো আমরা মানে চার্জিং লোগো শো করানোর জন্য যারা যারা রেসপন্সিবল, আমি আমার পেইড কোর্সে স্টুডেন্টকে সেই বিষয়গুলো বলে থাকি এবং পাশাপাশি যে এখান থেকেও যে ধরনের ঘটনা ঘটে সেটাও আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। একটা ফোনকে চার্জ হওয়ার জন্য অনেকগুলো পিন রেসপন্সিবল থাকে, সেটা শুধুমাত্র ব্যাটারিকে চার্জ হওয়ানোর জন্য, বাট সেই যে চার্জটা যে হচ্ছে সেটা দেখানোর জন্য কে রেসপন্সিবল। তো অনেকগুলো বিষয় এখানে জড়িত। তো দেখেন, ব্যাটারি ইরো, তো সাধারণত আমরা যে জিনিসটা জানি হচ্ছে আইডি লাইন মিসিং থাকলে ব্যাটারি ইরোর দেখায়। হ্যাঁ, তারপর হচ্ছে আর কিসের জন্য, ব্যাটারি নিজে খারাপ থাকলে মানে যাই হোক না কেন, মানে আইডি পিন হচ্ছে কোনো ঝামেলা হলেই ইরোর দেখায়। তো এমতো অবস্থায় সর্বপ্রথম যে কাজটা করতে হয় সেই কাজটা হচ্ছে যে ব্যাটারিটা ভালো আছে কিনা সেটা চেক করে নিতে হয়। কেননা অনেক সময় এই বিএমএস সার্কিটে ফল্ট হওয়ার কারণেও হচ্ছে এই ধরনের ইরোর শো করে। বাট এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মোটামুটি একটা ডিপ লেভেলের কাজ করা এখানে আছে। অনেকভাবেই চেষ্টা করা হয়েছিল প্রবলেমটা সলভ করার জন্য, কিন্তু প্রবলেমটা সলভ হয়নি। দেখেন, এই সমস্ত টুকটাক কাজে যদি আমরা আটকে যাই তাহলে বড় কাজ, আমার মনে হচ্ছে বড় কাজ এগুলোই। আর ছোট কাজ হচ্ছে সিপিইউ রিবোলিং করা এবং হচ্ছে সিপিইউ পেস্ট করা। তো রিবোলিং করা এবং পেস্ট করা এটা আপনার হাতের কাছে, এটা আপনি হচ্ছে মোটামুটি কিছুদিন ধরে প্র্যাকটিস করলেই একটা লেভেলে চলে আসবে। তার জন্য আপনার কিছু হচ্ছে দিক নির্দেশনা দরকার, সেগুলো যদি আপনি সঠিকভাবে পেয়ে যান গাইডলাইন, তাহলে হচ্ছে আপনি সুন্দরভাবে সিপিইউ তুলতে পারবেন এবং বসাইতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট এই কাজ যদি আপনাকে করতে হয় তাহলে অবশ্যই আপনার মাথার ভিতরে প্রপার হচ্ছে সার্কিটের ধারণা থাকতে হবে। কেন প্রপার সার্কিটের ধারণা যদি আপনার না থাকে তাহলে হচ্ছে আপনি এই ধরনের কাজ করতে পারবেন না। তো আমি দেখাচ্ছি এখানে কি কি হচ্ছে। তো এই ফোনটাকে যদি আমরা বন্ধ অবস্থায় চার্জ দেই, আমার ভিডিও একটু লম্বা হয় এবং একটু কথা বেশি বলি, তার কারণ হচ্ছে আমি আসলে যতটুকু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি ভিডিওর মধ্যে যে হচ্ছে কেন এইটা হয় এবং এটা হলে সম্ভাব্য কি কি কারণ থাকতে পারে। এখন আমি ফোনটাকে বন্ধ অবস্থায় চার্জ দিলাম। বন্ধ অবস্থায় চার্জ দেওয়ার পরে কি হয়, ওই ইরোরই আসবে বড় জোর। হ্যাঁ, তাই হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু এবার দেখি সর্বপ্রথম যে কাজটা। তো একটা ফল্ট বিশিষ্ট ফোন যদি আপনার কাছে আসে তাহলে সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে একবার আই ডায়াগনোসিস করা, মানে চোখ দিয়ে ভালো করে মাদারবোর্ডটা দেখবেন যে সেটা কি আগে পরে কোনো কাজ হয়েছে কিনা, কোন কোন সেকশনে কাজ হয়েছে, কোনো কম্পোনেন্ট মিসিং আছে কিনা, এই বিষয়গুলো আগে খেয়াল করা উচিত। তারপরে হচ্ছে আপনি ওই ফল্ট অনুযায়ী যদি আপনার মাথার ভিতরে প্রপার জিনিসগুলো থাকে তাহলে নির্দিষ্ট সেকশন বা হচ্ছে যেখান থেকে আপনার মনে হচ্ছে যে এখান থেকে ঝামেলা, সেখানে গিয়ে আমরা কি করতে পারি, প্রপার মেজারমেন্ট, তারপরে হচ্ছে আরও যেই যেই জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাপ্লাই করতে পারি।
আইডিয়ার উপর ডিপেন্ড করে, অথবা জানা থাকলে তো খুবই ভালো। এখন এই যে ব্যাটারি কানেক্টরটা আছে, যেহেতু বিষয়টা ইরোর, তাহলে আমাদের প্রথম যে কাজটা হচ্ছে যে এই ব্যাটারি কানেক্টরের কানেক্টরগুলোকে আমরা মেজারমেন্ট করে দেখব যে এখানে কোনো এই যে আইডি এবং থার্মালের কোনো লাইন মিসিং আছে কিনা, সেটা আমরা প্রথম দেখব। মিসিং থাকলে সেটা কিভাবে সলভ করে সেগুলো বিষয়গুলো আপনাদের কাছে দেখাবো। আর যদি মিসিং না থাকে তাহলে কি হতে পারে সেটাও নিয়েও বিস্তারিত হচ্ছে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আমরা এখন এই পিনগুলোর জিআর ভ্যালু নেব। এখানে আমরা এখন মাথা ব্যথার কোনো কারণ নাই যেখানে আইডি কোনটা থার্মাল কোনটা। হতে পারে যে উপরেরটা থার্মাল নিচেরটা আইডি, অথবা দেখা যাচ্ছে নিচের 2 পিন হচ্ছে ডিসকানেক্টেড, এই 2 পিনের কোনো কানেকশন নাই, উপরের 2 পিনে হচ্ছে আইডি এবং থার্মাল বিন্ডিং করা আছে। ওটা ব্যাটারি ডিজাইনের উপর ডিপেন্ড করে যে হচ্ছে ব্যাটারি বিএমএস সার্কিট যেভাবে আছে, অথবা মাদারবোর্ডের হচ্ছে আইডি থার্মাল হচ্ছে এই ব্যাটারি কানেক্টর যেভাবে বিল্ডিং করা সেটার উপর ডিপেন্ড করে বিএমএস সার্কিটও ডিজাইন করা হয়। এই জন্যই নির্দিষ্ট ফোনের জন্য নির্দিষ্ট মডেলের ব্যাটারি থাকে। তো আইডি এবং থার্মাল যেটাই হোক না কেন, আমরা আগে ভ্যালু মেজারমেন্ট করব, দেখব যে কার ভ্যালু আছে কার ভ্যালু নাই। আমাদের দরকার হচ্ছে এখন ভ্যালু। আচ্ছা, একটা ভ্যালু পাওয়া গেল, আরেকটা ভ্যালু নাই। সেকেন্ডলি আচ্ছা, এখানে আমরা কোনো ধরনের ভ্যালু কিন্তু পাচ্ছি না, মানে আমাদের এই 4টা পিন এখানে দেখাচ্ছে। এখন আমার প্রথম যে জিনিসটা দেখতে হবে যে এই 4টা পিন কি একসাথে অ্যাটাচড, মানে 4টা পিন মিলে কি 2টা পিন, না 4টা পিনই স্বতন্ত্রভাবে মাদারবোর্ডের ভিতরে ডিস্ট্রিবিউট হয়েছে, সেই জিনিসটা আমার দেখা খুব জরুরি। তো সেই জন্য আমরা একটু বর্ণীয় ডায়াগ্রাম ইউজ করতে পারি। আর এই ব্যাটারি কানেক্টরের লেআউট এইটা জানা আমাদের খুব জরুরি। এখানে কি হয়, যেমন এটার ভিতরে কি থাকে, যেমন ব্যাটারির ভিতরে বিএমএস সার্কিট থাকে, সেই বিএমএস সার্কিটে 2টো রেজিস্টর থাকে। 2টো রেজিস্টর বলতে যেমন থার্মাল লাইনে হচ্ছে থাকে যে রেজিস্টর, সেই রেজিস্টরের ভ্যালু হতে পারে 10K, সাধারণত 10K হয়, অথবা মানে সার্কিটের উপর ডিপেন্ড করে সে হচ্ছে থার্মাল লাইনে 47K থেকে 100K পর্যন্ত হতে পারে, আর আইডি লাইনে 68K থেকে 100K পর্যন্ত রেজিস্টরের ভ্যালু থাকতে পারে। তো আমি একটু প্রথমে আপনাদের একটা আইডিয়া দেই, সেটা হচ্ছে যে বিএমএস সার্কিট মানে ব্যাটারির ভিতরে যে সার্কিট থাকে তার মধ্যে যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে এই টাইপের একটা রেজিস্টর থাকে, এবং এটার এক প্রান্ত থাকে গ্রাউন্ডে, আর এক প্রান্ত ধরলাম না, আমি এখানে না এঁকে আপনাদেরকে হচ্ছে ডিরেক্টলি ধরলাম এই যে এখানে একটা রেজিস্টর আছে, এবং এটা বিএমএস সার্কিট ব্যাটারির ভিতরের সার্কিট, এবং এই রেজিস্টরটা হচ্ছে আইডি লাইনের সাথে কানেক্টেড। আবার এইখানে আর একটা রেজিস্টর আছে, এই রেজিস্টরটা হচ্ছে এটার ভ্যালু দিলাম আমি হচ্ছে 68K, আর এইটার ভ্যালু দিলাম হচ্ছে 10K। থার্মাল লাইন সাধারণত 10Kই থাকে, কিন্তু এটা 10K থেকে 100K 47K বিভিন্ন ভ্যালুর হতে পারে। আচ্ছা, দিলাম। এখন যখন আপনি ব্যাটারি কানেক্ট করবেন এখানে, তখন এই রেজিস্টার দুটো এই যে আইডি এবং থার্মাল লাইন আছে এর সাথে কানেক্টেড হয়ে যাবে, আবার ডিসকানেক্ট করবেন তাহলে এই ব্যাটারির এই যে আইডি এবং থার্মাল লাইন আছে তারা ডিসকানেক্টেড হয়ে যাবে। এই লাইনগুলো যখনই মাদারবোর্ডের সাথে কানেক্টেড হবে, এই দুইটা লাইন, তখনই এখানে 10K এখানে 68K। সিমিলারভাবে মাদারবোর্ডেও হচ্ছে এইভাবে করে আবার রেজিস্টর দিয়ে কি করা আছে,
এখানে মাদারবোর্ডের ভিতরে আবার এইরকম করে রেজিস্টার আছে বিভিন্ন ভ্যালুর, একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট তৈরি করার জন্য। কেন ভোল্টেজ ডিভাইডার সার্কিট তৈরি করার শর্ত হচ্ছে একটা রেজিস্টার গ্রাউন্ডে থাকতে হবে, আর এক বা একাধিক রেজিস্টার সিরিজে থেকে তার পুল আপে ভোল্টেজ আসতে হবে। তো যখনই কোনো রেজিস্টরের পুল আপে, ধরি এখানে পাওয়ার আইসি থেকে 1.8 ভোল্ট আসছে, 1.8 ভোল্ট আসছে, এটা একটা রেজিস্টর মনে করে নিলাম। তো এখানে এই রেজিস্টরের আড়াআড়িতে 1.8 ভোল্ট এসে আছে, আর এখানে ব্যাটারি আমার এখন কানেক্টেড নাই। তখন আমরা এই দুইটা লাইনেই 1.8 ভোল্ট করে আসে। তো তখন আমরা এই ব্যাটারি কানেক্টরে যদি মেজারমেন্ট করি, লাইনগুলো যদি ওকে থাকে, তাহলে আমরা এখানে 1.8 ভোল্ট দেখতে পাবো। তো 1.8 ভোল্ট যখন দেখতে পাবো, তারপর আমরা যখন ব্যাটারিটা কানেক্ট করবো এখানে, তখন এই 1.8 ভোল্ট কি হবে, এই যে রেজিস্টরগুলো আছে আইডি এবং থার্মাল, এই আইডি এবং থার্মাল মাদারবোর্ডে আইডি এবং থার্মালের জন্য যে রেজিস্টরগুলো দেয়া আছে তার সাথে অ্যাটাচ হয়ে যাবে। যখনই অ্যাটাচ হয়ে যাবে তখন এই 1.8 ভোল্ট এই রেজিস্টরের ভ্যালু অনুযায়ী ড্রপ হয়ে, মানে ড্রপ বলতে কি ডিভাইডেড হয়ে অর্ধেক অথবা তার চেয়ে কম, মানে রেজিস্টরের ভ্যালু অনুযায়ী সেটা ডিভাইডেড হয়ে যাবে। সেটা হতে পারে 1.8 ভোল্টের অর্ধেক হচ্ছে কত হয় 9 ভোল্ট, 0.9 ভোল্ট, অথবা 0.6 ভোল্ট, 0.7 ভোল্ট, এই রেজিস্টরের ভ্যালু অনুযায়ী সেটা হয়ে যাবে। এই ডিভাইডেশন যদি না হয়, তাহলে যেটা হবে যে ওভার টেম্পারেচার টু লো, টেম্পারেচার টু হাই, এটা হবে থার্মাল পিনের ক্ষেত্রে। আর আরেকটা কি হতে পারে, ব্যাটারি ইরোর, যেটা হতে পারে আইডি পিনের ক্ষেত্রে, যদি এই ডিভাইডেশন না হয়। কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ব্যাটারি চেঞ্জ করার পরে এই প্রবলেমটা সলভ হয়ে যায়। তখন কি হয় যে ইন্টারনালি ব্যাটারির ভিতরে বিএমএস সার্কিটের এই রেজিস্টরগুলোর ভ্যালু, অথবা এই থার্মিস্টরের ভ্যালু, অথবা এই রেজিস্টরের ভ্যালু, কোনো একটা ভ্যালু কমে গেছে, যার জন্য, অথবা হচ্ছে এই রেজিস্টরগুলো ওপেন হয়ে গেছে। রেজিস্টর ওপেন বলতে বোঝায় যে রেজিস্টর আসলে নষ্ট হয় না, মানে এর ভ্যালুটা বেড়ে যায়, ইন্টারনালি ভ্যালুটা বেড়ে যায়। তখন এর যে কাজ সেটা করতে পারে না। কেননা হচ্ছে আপনার এই রেজিস্টরের ভ্যালু ধরুন বেড়ে গেল, এই রেজিস্টরের ভ্যালু বেড়ে গেল, তখন কি হলো, এই যে 1.8 ভোল্ট দিয়ে আমরা যে ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেশন করব, সেখানে মানের পরিবর্তন হলো। কিন্তু এখানে প্রোগ্রামিং করা আছে যে এই দুই রেজিস্টর মিলে এত পরিমাণ বা এত মানের একটা ভোল্টেজ ডিভাইডেড করে হচ্ছে সিপিইউ অথবা পাওয়ার আইসি অথবা সংশ্লিষ্ট সেকশনে পাঠাবে। কিন্তু সেটা সে যখন করতে পারবে না, তখনই হচ্ছে এই লাইনগুলো ঠিকঠাক মতন কাজ করবে না। তখনই আমরা বিভিন্ন ধরনের ইরোর অথবা টেম্পারেচার রিলেটেড ইস্যুগুলো দেখতে পাবো। তো আমি এবার একটু হচ্ছে ইসে চলে যাই, বর্ণীয়তে চলে যাই, সেখানে বিষয়গুলো কিভাবে আছে ওইটা একটু দেখি, দেখার পরে আমরা বিষয়টা আর একটু ক্লিয়ার হব। তো মোটামুটি এখানে আমরা চলে আসছি, আসার পরে যে জিনিসটা দেখতেছি যে উপরের লাইন দুইটা হচ্ছে ব্যাটন দ্যাটস মিন হচ্ছে ভ্যাট টিএইচ, মানে ব্যাটারি থার্মাল। তো ব্যাটারি থার্মালের সাথে এখানে দুটো রেজিস্টর, একটা দুটো রেজিস্টর দিয়ে এখানে একটা আছে তিনটা, মোটামুটি তিনটা রেজিস্টর কানেক্টেড হয়ে কোথায় প্রবেশ করছে, পাওয়ার আইসিতে। আমরা জানি যে ব্যাট আইডি এবং ব্যাট থার্মাল, ব্যাট আইডি হচ্ছে চলে যায় ডিরেক্টলি সিপিইউকে ইনফরমেশন দেওয়ার জন্য যে হ্যাঁ ব্যাটারি কানেক্টেড আছে। আর ব্যাট থার্মাল যে লাইনটা আছে সেটা প্রয়োজন হয় পাওয়ার আইসির, হ্যাঁ, টেম্পারেচার নিয়ন্ত্রণ করার জন্য। যেহেতু পাওয়ার আইসিতে হাই ভোল্টেজ প্রবেশ করে, সিপিইউতে কিন্তু হাই অ্যাম্পিয়ার প্রবেশ করে, ভোল্টেজ না। তো যেহেতু হাই ভোল্টেজ নিয়ে যেই সেকশনগুলো কাজ করে, আর হাই ভোল্টেজ যেহেতু পাওয়ার আইসির ভিতরে ঢুকে এবং বিভিন্ন ধরনের পাওয়ার জেনারেট হয়, সেই ক্ষেত্রে এখানে ভ্যাট থার্মাল হচ্ছে পাওয়ার আইসি ডিটেক্ট করে। আচ্ছা, তাহলে ভ্যাট থার্মালের আরেক নাম হচ্ছে ব্যাটন। আর এইদিকে হচ্ছে ভ্যাট আইডিটা হচ্ছে আমার এই যে বেগুনি কালারের যে লাইনটা, সেটা হচ্ছে ভ্যাট আইডি অথবা ভ্যাট ডিটেক্ট। তো সে কোথায় গেল, ডিরেক্টলি আমার সিপিইউতে চলে গেল। আচ্ছা, এরপর ডিএমডিপিও যদি হচ্ছে এক্ষেত্রে মিসিং থাকতো বা হচ্ছে শর্ট থাকতো, তাহলে আমরা চার্জিং লোগো দেখতে পাইতাম না। চার্জিং লোগো না দেখানোর, আপনি চার্জার কানেক্ট করছেন, অ্যাম্পিয়ার হালকা পাতলা নিচ্ছে, ছেড়ে দিচ্ছে, হতে পারে। বাট আপনি সেক্ষেত্রে যদি হচ্ছে প্রথমে গিয়ে হচ্ছে চার্জিং সেকশনে অ্যাটাক করেন, তাহলে কিন্তু কাজ হবে না। কেননা হচ্ছে আপনাকে প্রপারলি ডায়াগনোসিস করতে হবে যে আমার প্রবলেমটা কোথায়।
আইডি থার্মাল পিনে, না হচ্ছে ডিএমডিপি পিনে, না হচ্ছে মানে ফিউল গ্যাস সেকশনে, আপনাকে মানে এটা সলিউশন করার জন্য প্রপার একটা নলেজ, মানে চার্জিং সেকশন কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে এইটা হচ্ছে আপনাকে আগে জানতে হবে। তারপর হচ্ছে আপনি ট্রাবল শুটিং বলেন, ফল্ট ফাইন্ডিং বলেন, যা বলেন সেগুলো করতে পারবেন, তার আগে পসিবল না। তো এই দুইটা লাইনের আমরা কি দেখলাম যে নিচের লাইনটা ঠিক আছে, উপরের লাইনটা হচ্ছে মিসিং। কিন্তু এইখানে এই জিনিসগুলো দেখার সাথে সাথে আমার কাছে আরেকটা ডায়াগ্রাম আছে, সেখানে আমি একটা জিনিস দেখতে পাইলাম যে আমরা প্র্যাকটিক্যালি মাদারবোর্ডে এখানে কি দেখতে পাচ্ছি। প্র্যাকটিক্যালি মাদারবোর্ডে হচ্ছে প্র্যাকটিক্যালি মাদারবোর্ডে যে এই জায়গাগুলোতে কোনো ধরনের রেজিস্টার নাই, এটা কোম্পানিই দেয় নাই, এখান থেকে কেউ যে তুলে ফেলছে সেরকম না। আর এই জায়গাগুলোতে যে রেজিস্টারগুলো ছিল সেই রেজিস্টারগুলো তুলে এখানে সাইড করে রাখা হয়েছে। এখন কোন রেজিস্টার কোথায় ছিল সেটা তো হচ্ছে মেজারমেন্ট করে করে তারপর এখানে দিতে হবে, অথবা যে জিনিসটা হলো যে এটার কোনো আসলে স্কেমেটিক ডায়াগ্রামও নাই। তো না থাকলে সমস্যা নাই, আমরা অন্য ওয়েতে কাজটা করার চেষ্টা করব। আচ্ছা, তো এইটার ক্ষেত্রেও সেম সার্কিট, মানে এখানে কোনো কম্পোনেন্ট দেখাচ্ছে না, সব ঠিক আছে। বাট কনফিউশনটা হয়েছে এই জায়গাটায়, যখন আমি বিড ম্যাপে গেলাম, বর্নিওর বিড ম্যাপে, তখন যে জিনিসটা দেখতে পাইলাম যে উপরের পিনগুলোতে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দুইটা পিনেই এখানে গেল, এখান থেকে ডিরেক্টলি হচ্ছে কোথায়, পাওয়ার আইসিতে গেছে। একটু খেয়াল করেন যে হচ্ছে প্রথম কোথায় গেল, যে এই রেজিস্টারগুলো হয়ে এখানে এসে এখানে বড় বড় দুইটা রেজিস্টার থাকার কথা ছিল, সেই বড় বড় রেজিস্টার দুটোর মাধ্যমে পাওয়ার আইসিতে ইন হয়েছে, পাওয়ার আইসির দুইটা জায়গায় ইন হয়েছে। আচ্ছা, আবার এই পিনে ক্লিক করার সাথে সাথে সেটা কোথায় চলে গেছে, এই যে এখানে চলে গেছে, এখান থেকে আবার সিপিইউতে চলে গেছে। এই যে ব্যাড আইডি এডিসি। এখন বিষয়টা হচ্ছে যে একদম সহজ সমাধান ছিল আগে, যে সিপিইউর ভিতরে কি থাকবে, আইডি, এবং সেই আইডি লাইনটা মাদারবোর্ডের রেজিস্টার এবং হচ্ছে ব্যাটারি বিএমএস সার্কিটের রেজিস্টার, সেই দুইটা রেজিস্টারের মাধ্যমে ভোল্টেজ ডিভাইডেড হয়ে ওই পিনে চলে যাবে। কিন্তু এইখানে বিটম্যাপে সেকশনটা খুব জটিল করে দেয়া আছে, যে আপনার হচ্ছে প্রথমে এখানে যাবে, এখান থেকে আবার রেজিস্টার, আবার হচ্ছে মানে কি কয় বিভিন্ন রকম হচ্ছে ওয়ে অবলম্বন করে এখানেও পুল আপ ভোল্টেজ আছে, হ্যাঁ, তারপর হচ্ছে এখান থেকে ডিভাইডেড হয়ে আবার হচ্ছে ওখানে চলে যাবে। এই একটা জিনিস। আরেকটা জিনিস খেয়াল করলাম, মানে একটু ঘুরানো পেছানো আছে লাইনগুলো, এবং এই লাইনগুলো ইন্ডিভিজুয়ালি লাইনগুলো এক, বাট হচ্ছে লাইনগুলো ইন্ডিভিজুয়ালি শো করা আছে। আবার আমি যদি আইডি লাইনের ক্ষেত্রে খেয়াল করি, আইডি লাইন কী করছে, ডিরেক্টলি এখান থেকে এখানে চলে গেছে। তো যেই জায়গাটা আসছে এই জায়গাটার নাম কি আমরা একটু দেখি। এখানে একটা জিনিস একটু নোট করা উচিত, আপনার এখানে লেখা আসছে কম্পোনেন্ট আর এত এত, নেট নেম এখানে লেখা আছে SDA6, মানে হচ্ছে এটা ডাটা লাইন, এটা ডাটা লাইন। এই ডাটা লাইনের মাধ্যমে আইডি ডিটেক্ট হয়। এখন এই ডাটা লাইনের মাধ্যমে আইডি কখন ডিটেক্ট হয়? ডাটা লাইনের মাধ্যমে আইডি ডিটেক্ট হয় তখনই যখন ব্যাটারিটা হচ্ছে জেনারেশন আপ থাকে। মানে আমি ব্যাটারির জেনারেশন নিয়ে যদি কথা বলতে যাই তাহলে ভিডিও একটু লম্বা হয়ে যায়, তারপরে হচ্ছে আপনাদেরকে একটা আইডিয়া দিই।
ধরেন এই একটা ব্যাটারি সেল, এই একটা ব্যাটারি সেল, এই একটা ব্যাটারি সেল, আরো একটা ব্যাটারি সেল নিলাম, মাইনাস প্লাস, মাইনাস বিএসআই অথবা আইডি প্লাস, মাইনাস ডাটা আইডি আচ্ছা, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে ব্যাটারি প্লাস, তাহলে এটা মাইনাস, এটা হচ্ছে আইডি অথবা সেটা হতে পারে বি এস আই, ব্যাটারি স্ট্যাটাস ইন্ডিকেট, সেটা আগে নাম ছিল, আর এটা হচ্ছে এই পরের পিন হচ্ছে প্লাস। সিমিলারভাবে এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে কি টিএইচ, টিএইচ মানে কি থার্মাল, ব্যাটারি থার্মাল, এটা হচ্ছে আইডি, এটা হচ্ছে প্লাস। এইখানে আবার একটা জিনিস, সেটা হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে সি এল ও সি কে, এটা হচ্ছে ক্লক। এই লাইনটার নাম একটু নিচে নিয়ে আসি, এই লাইনের নাম হচ্ছে ডাটা। এটা হচ্ছে প্লাস। এইখানে যে ব্যাটারিটা থার্মাল এবং আইডি নাম ছিল সেটাই হচ্ছে এখানে গিয়ে কি হয়ে গেল, ডাটা এবং ক্লক। এটা ছিল ফার্স্ট জেনারেশন, ফার্স্ট। এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন, সেকেন্ড অথবা থার্ড জেনারেশন। এটা ফোর্থ জেনারেশনের ব্যাটারি, এটা হচ্ছে ফিফথ জেনারেশনের ব্যাটারি। ফিফথ জেনারেশন। এখন এই যে ডাটা এবং হচ্ছে সরি এখানে থার্মাল সার্কিট এবং হচ্ছে আইডি সার্কিট, এটা ছিল হচ্ছে ব্যাটারির ভিতরে ইন্টারনাল বিএমএস সার্কিটের সাথে বিল্ডিং করা। তো সেটারও 4 পিন ছিল, আর এখন যে আমি ডাটা এবং ক্লক বলতেছি সেটারও 4 পিন। এই বিএমএস সার্কিট মাদারবোর্ডে গিয়ে এই থার্মাল লাইন মাদারবোর্ডের হচ্ছে থার্মিস্টর অথবা রেজিস্টর মাদারবোর্ডে যেটা হচ্ছে লাগানো আছে তার সাথে কানেক্টেড হইতো। সেখানে হচ্ছে পাওয়ার আইসি থেকে একটা 1.8 ভোল্ট পুল আপ ভোল্টেজ আসতো। সিমিলারভাবে এই আইডি লাইনেও ওই একই ঘটনা ঘটতো। কিন্তু এই ফিফথ জেনারেশন ব্যাটারির ক্ষেত্রে এই যে হচ্ছে ভোল্টেজ, তারপর হচ্ছে ব্যাটারি কি বলে মাদারবোর্ডে যে রেজিস্টরগুলো ছিল সেই রেজিস্টরগুলোই এইখানে বিএমএস সার্কিটের মধ্যে বিল্ডিং করে ছোট্ট একটা চিপ এখানে বসানো আছে। সেই চিপের ভিতরেই এই পুরো ঘটনাটা ঘটতো, যে মাদারবোর্ডে হচ্ছে যে ভোল্টেজ ডিভাইডেড হয়ে সামান্য একটা পরিমাণ ভোল্টেজ কোথায় যাইতো, মানে ভোল্টেজ ডিভাইডেড হয়ে অর্ধেক অথবা কম বা তার চেয়ে বেশি কম, সেই ভোল্টেজটা হচ্ছে ডিভাইডেড হয়ে পাওয়ার আইসি এবং হচ্ছে সিপিইউতে যাইতো। সেই জিনিসগুলো এই ব্যাটারির ভিতরেই ডিভাইডেড হবে, ব্যাটারির বাইরে না। যেহেতু এখানে আলাদা আলাদা দুইটা সার্কিট ছিল, মাদারবোর্ডে এক সার্কিট ছিল আর বিএমএস সার্কিট এক সার্কিট ছিল, কিন্তু সেই সার্কিটগুলো হচ্ছে এবার ব্যাটারির ভিতরেই ইন্টারনাল বিল্ডিং করা আছে কোথায়, বিএমএস সার্কিটের মধ্যে। এই বিএমএস সার্কিটের মধ্যে থেকেই সেই ভোল্টেজ ডিভাইডেড হওয়া বা সব কাজই এখানে হবে, বাইরে না। এইখানে কাজগুলো হওয়ার পরে এই ডাটা এবং ক্লক লাইনগুলোর মাধ্যমে ডিরেক্টলি এই তথ্য বা ইনফরমেশন চলে যাবে হচ্ছে সিপিইউ এবং পাওয়ার আইসিতে, যার কারণে মাদারবোর্ডে ওই সেকশনগুলো আর রাখে নাই এই ফিফথ জেনারেশনের ব্যাটারিতে। ভাই ডে বাই ডে হচ্ছে সব কিছু আপডেট হচ্ছে, আপনি আমি অনেক কিছু জানি না, অনেক কিছু বুঝি না এখনও, কিন্তু যদি না শিখি প্রপারলি তাহলে হচ্ছে আগানো ইম্পসিবল। সামনের দিনে যে ফোনগুলো আসতেছে, হ্যাঁ 5G ভ্যারিয়েন্ট, 5Gর পরে আবার যখন হচ্ছে আরও জেনারেশন বাড়বে তখন কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। তখন হচ্ছে চার্জিং সেকশন, পাওয়ার সেকশন, নেটওয়ার্ক সেকশন সব কিছু এত সুন্দরভাবে আপডেট হবে
হয়তোবা আগের চেয়ে জটিল হবে অথবা কমপ্লেক্স হবে, সরি জটিল আর কমপ্লেক্স একই জিনিস, মানে আগের থেকে সহজ হবে অথবা আরও কঠিন কঠিন আকারে আপনার সামনে আসবে। তখন অনেকে এই পেশা বদল করা ছাড়া আর উপায় থাকবে না, হতে পারে। অথবা আপনি যদি আপডেট থেকেই থাকেন তাহলে তো আপনি তো আপডেট আছেনই। যাই হোক, তো এতগুলো কথা বলার কারণ কি? এতগুলো কথা বলার কারণ হচ্ছে যে এই মাদারবোর্ডটা হচ্ছে দুইটা ভেরিয়েন্টেই কাজ করে। এই মাদারবোর্ডটা হচ্ছে দুইভাবে ডিজাইন করা আসে, একটা হচ্ছে 5G ব্যাটারি সহকারে আর একটা হচ্ছে 4th জেনারেশন ব্যাটারি সহকারে। কিভাবে? যে এই ফোনের যখন হচ্ছে আমি বিড ম্যাপে গেলাম, বিড ম্যাপে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাইলাম যে জিনিসটা, যে এই লাইনগুলো ডিরেক্টলি দেখেন এখানে কোথায় চলে আসছে, সিরিয়াল ডাটাতে চলে আসছে, ডিরেক্টলি ব্যাটারি কানেক্টর থেকে সিরিয়ালি ইয়াতে চলে আসছে এই এক পিনে ক্লিক করার সাথে সাথে। কিন্তু বর্নিওতে যে ঘটনাটা ঘটছে, এই সেম পিনেই আমি ক্লিক করব, ক্লিক করার পরে আপনারা দেখান যে হচ্ছে বিড ম্যাপ কি দেখাচ্ছে এখানে। হ্যাঁ, এখানে চলে আসছে। এখানে চলে আসার পাশাপাশি এই যে রেজিস্টার, এই রেজিস্টার দিয়ে ডিভাইডেড হয়ে এখানে চলে গেছে। তো এখানে দুটো রেজিস্টার দেখাচ্ছে, বাট আমরা কি ফিজিক্যালি রেজিস্টার দুটো দেখতে পাচ্ছি? এই জায়গাটায় ফিজিক্যালি কিন্তু এখানে কোনো ধরনের রেজিস্টার লাগানো নেই, কিন্তু একটা রেজিস্টার আছে এই যে এখানে। তো যাই হোক, তার মানে কি? মানে হচ্ছে এই লাইন নাই, এই লাইনের মাধ্যমে এই কাজ করে না। তাহলে কাজ করে কোন লাইনের মাধ্যমে? কাজ করে হচ্ছে, যেহেতু এই লাইন নাই, তাহলে কাজ করে ডাটা কলকের মাধ্যমে। ডাটা এবং কলকের মাধ্যমে। সিমিলারভাবে নিচের পিনগুলোতেও আমি যদি খেয়াল করি যে এটাকে পুরোটা বাদ দিয়েই এই যে পরের রেজিস্টার এবং পরের রেজিস্টার থেকে ঘুরে কোন পিনে ঢুকছে? এই যে মাদারবোর্ডের এইখানে, ঠিক মাদারবোর্ডের এই জায়গাটাতে। কিন্তু হার্ডওয়্যার সলিউশনে কোথায় ঢুকছিল? এটা কোত্থেকে আসলাম? আমি ব্যাটারি কানেক্টরের নিচের পিন। তো ব্যাটারি কানেক্টরের নিচের পিন, দ্যাটস মিন আইডি পিন। আইডি পিন থেকে আমি ক্লিক করে আসার পরে ব্যাড ডিটেক্ট, এই যে এখানে ঢুকছে। তো যাই হোক, এই বিষয়গুলো হচ্ছে বোঝার বিষয়, যে এগুলো যতদিনের মধ্যে মাথায় না নেওয়া পসিবল হবে ততদিনের মধ্যে কাজ করে অতটা মজা পাওয়া যাবে না। তো এখন আমরা যেটা করব, যেটা সমাধানটা কিভাবে করব, সমাধানটা হচ্ছে, যদি এইখানে রেজিস্টার থাকতো, যদি এই সেকশনটা রেজিস্টার থাকতো, তাহলে আমরা ভোল্টেজ ডিভাইডেড করার দিকে যাইতাম। করে আমার এখানে কিছুই দরকার নেই। ধরেন হচ্ছে এই ব্যাটারি কানেক্টরের এখান থেকে আমি ডিরেক্টলি দুইটা লাইন জাম্পারের মাধ্যমে টেনে নিয়ে এইখানে রেজিস্টারগুলো আছে তো, হ্যাঁ আছে, ঠিক এই জায়গাটাতে দুই রেজিস্টারের দুই প্রান্তে দিয়ে দিতাম। তো তাতে কি কাজ হবে? সেটাও করতে পারি, যেহেতু ওখানে কিছু নাই। তো এটা না করে আর যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, যে লাইনটা মিসিং হয়ে গেছে, ভ্যালু নাই, হয়তো বা রেজিস্টার মিসিং হয়ে গেছে ওই লাইনের, তো সেই লাইনটাকে আগে মেরামত করে দেখি যে চলে কিনা। যদি চলে তাহলে ঠিক আছে, আর না হয় আমার মতো করে আমি ভোল্টেজ ডিভাইডেড করে ডাটা ক্লকের ওই লাইনে, অথবা আগের যে লাইনগুলো এখানে করা আছে যেখানে হচ্ছে কোনো ধরনের কম্পোনেন্ট লাগানো নাই, তাহলে এখানে কত ভ্যালুর কম্পোনেন্ট হচ্ছে লাগালে লাইনটা ঠিক হয় সেটা ক্যালকুলেশন করে এখানে লাগাবো। আর না হয় আমি আগে হচ্ছে এই থার্মাল লাইনটা হচ্ছে ঠিক করে দেখি। উপরের লাইনটা যেহেতু থার্মাল আমাদের মিসিং হয়ে গেছে, এই লাইনের কোনো ভ্যালু নেই, এই লাইনের ভ্যালু ওকে। তো
যেহেতু এই লাইনের ভ্যালু নাই, সেক্ষেত্রে এই লাইনটা হচ্ছে আমরা রিপেয়ার করি। ফার্স্ট রিপেয়ার করার পরে আমরা অন্যদিকে সামনের দিকে আগাই। তো রিপেয়ার করার জন্য আমরা প্রথমে আবার একটু হচ্ছে কি দেখব, হার্ডওয়্যার সলিউশন দেখে নিই। যে ব্যাটন, এখানে একটা রেজিস্টার থাকার কথা ছিল, এই রেজিস্টারের মাধ্যমে এইখানেও একটা রেজিস্টার থাকার কথা ছিল, দুটো রেজিস্টার, এবং এই রেজিস্টার দুটো ভ্যালু কত। এখন এখানে যে লাইনটা রিপেয়ার করব, অবশ্যই রেজিস্টার দিয়ে রিপেয়ার করতে হবে। তো রেজিস্টারগুলোর ভ্যালু আগে আমি দেখে নেই যে কত মানের রেজিস্টার ওখানে বসানো প্রয়োজন, সেই অনুযায়ী আমি হচ্ছে রেজিস্টার বসাবো। কোন রেজিস্টার দুটো দেখছিলাম, যে এই প্রথম এটার কোনো ভ্যালু এখানে দেয়া নাই, এটার ভ্যালুও দেয়া নেই। হ্যাঁ, এইখানে কিন্তু ভ্যালু শো করতেছে। তো 0 হোমসের রেজিস্টার কোনো ভ্যালু শো করতেছে না, কোনো ভ্যালু শো করতেছে না, কোনো ভ্যালু 0 হোমসের রেজিস্টার। ওকে, তাহলে একটা আইডিয়া পেয়ে গেলাম, হচ্ছে এখানে 0 হোমসের রেজিস্টার ইউজ করা হয়েছে। তা আমি একটা কাজ করব, সেই কাজটা হচ্ছে যে এই দুইটা লাইনের মধ্যে একটা লাইনকে সচল করতে হবে, যেহেতু কোনো লাইনেই হচ্ছে কি নাই, কোনো লাইনেই হচ্ছে ভ্যালু নাই। আমি এখন আচ্ছা, এই লাইনটা চলে গেছে, আমি বরাবর দুটো লাইনকে আমি হচ্ছে নিয়ে কাজ করব। যেহেতু নিচে এই লাইনের ভ্যালু পাওয়া গেছে, তাহলে আমি ব্যাটারির এই পিন উপরের এইটা আগে সচল করব, কাজ না হলে তারপর হচ্ছে এইটাকে সচল করব। এইটাকে সচল করতে গেলে অনেকগুলো রেজিস্টার মডিফিকেশন করা লাগবে, আর এই লাইনটাকে সচল করতে গেলে কোনো রেজিস্টার মডিফিকেশন করার দরকার নাই, ডিরেক্টলি এটাকে আমি হচ্ছে কার সাথে কানেক্ট করে দিতে পারি, এই যে ডাটা ক্লক লাইনের সাথে কানেক্ট করে দিতে পারি। তো সেক্ষেত্রে লাইনগুলো কিন্তু হচ্ছে ইন্ডিভিজুয়ালি আলাদা, বাট হার্ডওয়্যার সলিউশনে দেখাচ্ছে এক। হ্যাঁ, এক হইতো যদি হচ্ছে এখানে ডিজিটাল সিস্টেমটা বিল্ড ইন করা না থাকতো। তো আমি যেটা করতে পারি, এই লাইনটাকে যদি এই রেজিস্টারের সাথে জুড়ে দেই, এই লাইনটাকে এই রেজিস্টারের সাথে যদি জুড়ে দেই, তাহলে যেটা হবে যে পাওয়ার আইসিইউ কানেকশন পাবে, আর হচ্ছে এদিকে ডাটা ক্লকও কানেকশন পাবে। আগে কানেকশনটা পাওয়াইনি, তারপরে হচ্ছে ডিভাইডেশন নিয়ে চিন্তা করব। এই লাইন হচ্ছে ব্যাটারি কানেক্টর এখানে হচ্ছে কানেক্টেড, আবার এই রেজিস্টারের মাধ্যমে ডাটা এবং ক্লক লাইনে কানেক্টেড। তো আমি যতই পাওয়ার আইসির সাথে কানেকশন দেই এই লাইনটাকে, কিন্তু ওই ডাটা এবং ক্লক লাইনের মাধ্যমে যদি ইনফরমেশন না পায়, তাহলে হচ্ছে আমার কাজটা ঠিকঠাক মতো না হইতে পারে। তাহলে আমি সবগুলো লাইনটাই একসাথে জুড়ে দেবো। এবার জুড়ে দেওয়ার পরে দেখি ঘটনাটা কী ঘটে। তাহলে এই লাইনের সাথে জুড়ে দিব, এখান থেকে একটা জাম্পার, কী হবে যে এখান থেকে একটা জাম্পার করে দেবো এইখানে। তাহলে কি হবে, এই লাইনগুলো এক হয়ে যাবে, মানে পাওয়ার আইসি সিপিইউ টোটাল সবার লাইনগুলো হচ্ছে কানেকশনগুলো এক হয়ে যাবে। তো সেটা করে দেখি আগে কি হয়, মানে এক্সপেরিমেন্ট হিসাবে তো কাজটা করা যায়, পরে হচ্ছে যদি না হয় তাহলে সঠিক ওয়েতে যেভাবে আগানো উচিত, যত দূর মাথার মধ্যে আছে তত দূর আগানোর চেষ্টা করব। তাহলে ফিজিক্যালি বোর্ডের মধ্যে আসলে সেই জায়গাটা কোথায় হতে পারে, ফিজিক্যালি যেটা হতে পারে সেটা হচ্ছে এখান থেকে এখানে, যেহেতু এটার সাথে ডিরেক্টলি এই পিন কানেক্টেড। আবার বোর্ডের মধ্যে এসে কোনো না কোনোভাবে এর সাথে কানেকশন আছে, তার মানে এক পিন ভ্যালু আসলে আর এক পিন সে ব্যাটারি কানেক্ট হওয়ার সাথে সাথে এর সাথে এর কানেকশন করাই দিবে। এখানেও সেম অবস্থা,
তো এখানে কি হয় যে এক পিনের মাধ্যমে, এখানে এক পিনের মাধ্যমে ভোল্টেজ ডিভাইডেশন হয়ে হচ্ছে কোথায় যায়, পাওয়ার আইসিতে যায়, আর এক পিনের মাধ্যমে ডাটা এবং ক্লকে হচ্ছে ইনফরমেশন যায়। তো যখন ব্যাটারি কানেকশন করি তখন দুইটা পিনই হচ্ছে একে অপরের সাথে কানেক্টেড হয়ে যায়। হয়ে গেলে এখানে যে হচ্ছে 0.9 ভোল্ট পাওয়ার আইসিতে গেল, সেটার ইনফরমেশনও সিপিইউ পেয়ে যায়। আর এখান থেকে পয়েন্ট যেটাই হোক 6 ভোল্ট থেকে 9 ভোল্ট পর্যন্ত, ওই 1.8 ভোল্টের অর্ধেক, সেই ইনফরমেশনও ডাটা ক্লকের মাধ্যমে সিপিইউ পেয়ে যায়। তো আমরা এবার ডিভাইডেশন করার কাজটা কমপ্লিট করি। তো এখন এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মোটামুটি একটা জাম্পার করে নিয়েছি এখান থেকে এখানে, মানে এখানে একটা রেজিস্টার ছিল আর এখানে একটা রেজিস্টার থাকার কথা ছিল, বাট সেগুলো ওখানে প্রেজেন্ট নাই, সেগুলো হয়তোবা এই যে উঠাইয়ে সাইড করা আছে, এই যে এখানে রাখা আছে। তা আমি এগুলোর দিকে আর তাকাইলাম না, আমি আগে লাইনটাকে ডাটা ক্লকের দিকে পাঠাবো। তারপরে হচ্ছে ডাটা ক্লক যখন ডিটেক্ট করবে যে না হচ্ছে এখানে ব্যাটারি ইনফরমেশনগুলো সে পাচ্ছে, তারপরে হচ্ছে কাজ না হলে আমরা হচ্ছে ভ্যালুর দিকে যাব যে ভোল্টেজ ডিভাইডেড হওয়ার জন্য কী কী করণীয়। তো এই লাইনটা সরাসরি আসছে এখানে, আর এই লাইনটা চলে গেছে ডাটা ক্লকের দিকে। তো একটু প্রথমে চার্জে লাগিয়ে দেখি যে হচ্ছে কাজ হলো কিনা। জাম্পার ইন্টার দেখা যাচ্ছে। আচ্ছা, এবার আমরা হচ্ছে চার্জে লাগাবো। চার্জ হচ্ছে, আগে আসছিল ব্যাটারি ইরোর, এখন চার্জ হয়েছে। তো এখন যেহেতু চার্জ হয়েছে, এখন যদি আপনি এটা রিসার্চ করতে যান যে ভোল্টেজ ডিভাইডেড হচ্ছে কিনা বা হচ্ছে কিভাবে চার্জটা হলো, তো সেটার জন্য আপনাকে অবশ্যই কীভাবে ভোল্টেজটা ডিভাইডেড হয়, কীভাবে ডাটা এবং ক্লকে লাইনটা যায় 5th জেনারেশনে, চার্জ হচ্ছে। লোগো দেখাচ্ছে কিনা? হ্যাঁ, লোগো দেখাচ্ছে, এই যে টিকমার্ক সেটাও দেখাচ্ছে, তার মানে এখন চার্জ হবে এবং হচ্ছে কোনো ধরনের ইরোর শো করবে না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই।